গ্রামের মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার সবচেয়ে বড় প্রতিষ্ঠান পল্লী বিদ্যুৎ, যার গ্রাহক সংখ্যা প্রায় 4 কোটি। সাধারণ মানুষের ভরসার সেই পল্লী বিদ্যুৎ সমিতিগুলো নিয়ন্ত্রণ করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। আবার বোর্ডের একাধিক কর্মকর্তার নিজস্ব ঠিকাদারি প্রতিষ্ঠান বা পরিবারের মাধ্যমে কোটি টাকার টেন্ডারে প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। নিম্নমানের যন্ত্রপাতি সরবরাহ, স্বজনপ্রীতি ও স্বার্থের দ্বন্দ্বে বিদ্যুৎ সেবার মান ব্যাহত হচ্ছে। সবুজ মাহমুদের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। রাশেদুল ইসলাম পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একজন সহকারী পরিচালক, একই সাথে প্রথম শ্রেণীর একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকও তিনি। নাম এমআরবিআর কর্পোরেশন। গত 5 ফেব্রুয়ারি পল্লী বিদ্যুতায়ন বোর্ড দুটি আলাদা প্যাকেজের আওতায় 120টি 11 কেভি এবং 100টি 33 কেভি অটোমেটিক সার্কিট রিক্লোজার বা এসিআর কেনার জন্য স্থানীয়ভাবে দরপত্র আহ্বান করে। একটিতে 15 কোটি এবং আরেকটিতে প্রায় 18 কোটি টাকা বিড করে সর্বনিম্ন দরদাতা হয় আরবি কর্মকর্তা রাশেদুল হাসানের প্রতিষ্ঠান এমআরবিআর কর্পোরেশন। কর্মকর্তা হয়েও কিভাবে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক হলেন রাশেদুল হাসান? ব্যবসা তো অবৈধ কিছু না। আমার চাকরি না, আমি কি করব? সো আমি ব্যবসা করে ট্রাই করছি। 11 কেভি এসিআর এবং 33 কেভি দুইটা এসিআরে আমার যে কোম্পানি ছিল এমআরবিআর প্রতিষ্ঠান, সেটা দুইটাতেই টেকনিক্যালি কোয়ালিফাই। 21 তারিখ লাস্ট ডেট ছিল জয়েনের, 20 তারিখে আমার মালিকানা আমি ট্রান্সফার করে দিই। তো এই মোমেন্টে আসলে এমআরবিআর এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। চাকরিতে যোগদান করার আগেই যদি সেই প্রতিষ্ঠানের সাথে ব্যবসায়িক সম্পর্ক থাকে, তাহলে ব্যবসা কিংবা চাকরি কোনো একটা তো প্রভাবিত হতেই পারে। একটা চুনোপুটির মতো রোল প্লে করার চেষ্টা করছিলাম আর কি। কিন্তু প্রশ্ন হলো, যার প্রতিষ্ঠান প্রায় 30 কোটি টাকার কাজ করার সামর্থ্য রাখে, সে কেন 22,000 টাকা স্কেলের সরকারি চাকরি করবে? আমাদের কাছে যে অভিযোগ, সেই অভিযোগটা বললাম। এবার পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আরও এক কর্মকর্তার সাথে পরিচিত হই। নাম জিয়াউল ইসলাম, আরবির এনার্জি অডিট ও ট্রাফিক কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী। 2003 সাল থেকে বোর্ডে কাজ করছেন। তার সহধর্মিণী নাজিয়া খানম এসকিউ গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত। এসকিউ গ্রুপ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একটি অন্যতম ঠিকাদার। কয়েক বছর ধরেই মিটার থেকে শুরু করে পল্লী বিদ্যুতের বিভিন্ন যন্ত্রপাতি সরবরাহের শত শত কোটি টাকার টেন্ডার পেয়ে আসছে এসকিউ কোম্পানি। স্বামী জিয়াউল ইসলাম পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, আর স্ত্রী ঠিকাদারি প্রতিষ্ঠানের। অভিযোগ আছে, জিয়াউলের মাধ্যমে আরবির চেয়ারম্যানকে ম্যানেজ করে এসকিউ কোম্পানিকে কাজ পাওয়ায় নাজিয়া। আমার হাজব্যান্ড দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে আছে, এটা সঠিক, এবং উনি যেসব দপ্তরগুলোতে কাজ করেছেন সেই কোনো দপ্তরই এই কেনাকাটার সাথে সংশ্লিষ্ট নন। সুতরাং কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের যে ব্যাপারটা বলছেন, আমার কাছে মনে হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা সঠিক না। এসকিউ কোম্পানির বিরুদ্ধে অভিযোগ আছে, তারা পল্লী বিদ্যুৎকে নিম্নমানের মিটার দিয়ে উচ্চ দাম নেয়। এখন একটা পক্ষ আপনার ধরেন আমাদেরকে ডিফেম করার জন্য, একটা পট পরিবর্তনের সুযোগ নিয়ে ডিফেম করার জন্য এই কাজগুলো করছে। টেন্ডারে উদ্দেশ্য প্রণোদিতভাবে ইকুইপমেন্টের স্পেসিফিকেশন এমন দেয়া থাকে যেন একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান বেশি সুবিধা পায়। পরিচয় প্রকাশ না করার শর্তে এমন তথ্যই দিলেন পল্লী বিদ্যুতের এই কর্মকর্তা। অন্যান্য সংস্থা যেখানে মিটার 6 থেকে 7,000 টাকা কিনছে, পল্লী বিদ্যুতের সমিতির মিটারগুলো কিন্তু 12,000 টাকা, 10 থেকে 12,000 টাকা দিয়ে কেনা হয়েছে, অধিক মূল্যে কেনা হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, 10 লক্ষ প্রজেক্টের 5 লক্ষ হেক্সি মিটার, তার মধ্যে 2,20,000 মিটারই ব্যাটারি নষ্ট হয়ে গেছে। সিটিপিটি মিটার, এগুলো উপকেন্দ্রে ব্যবহার করা হয়। মিটারগুলো বেশি দাম দিয়ে কেনা হয় কারণ এর রিডিং নিতে কোনো রিডার লাগে না, অনলাইনে ডাটা সংগ্রহ করা যাবে। কিন্তু কোটি কোটি টাকায় কেনা এগুলোর অনলাইন সিস্টেম অকার্যকর। সিটিপিটি রেটেড মিটার, পল্লী বিদ্যুতের সাবস্টেশনগুলোতে সংযুক্ত এই মিটারগুলো অনলাইনে ডাটা প্রেরণ করার কথা, কিন্তু অভিযোগ হচ্ছে কার্যকর নয় সেই অনলাইন ব্যবস্থাপনা। অথচ কোটি কোটি টাকা খরচ করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড এই মিটারগুলো কিনেছে। পল্লী বিদ্যুতের মিটার ও যন্ত্রপাতি নিয়ে গ্রাহকদের অভিযোগের শেষ নেই। 22-23 অর্থ বছরে যে সকল মিটার আরবি কিনে বিভিন্ন সমিতিকে দিয়েছে, 1.5 লক্ষ মিটারই নষ্ট হয়ে গেছে, যার অর্থনৈতিক ভ্যালু প্রায় 151 কোটি টাকার মতো। ক্রয় করেছে আরবি, দিয়েছে সমিতিকে, সমিতি তো বাধ্য আমাদেরকে দিতে। আমরা যা দেখি যে সেগুলো 1 বছর মধ্যে নষ্ট হচ্ছে, অতিরিক্ত বিল হচ্ছে, এবং এই ভোগান্তি আমরা আজকে শিকারে পরিণত হচ্ছি। নিম্নমানের যন্ত্রপাতি ব্যবহার করার কারণে গ্রাহকরা বিদ্যুৎ বিভ্রাট সহ নানা ভোগান্তির শিকার হন।
বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে অনেক লাইনম্যান দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারায়। যদি ব্রেকারগুলো কম থাকে, ব্রেকারগুলো খারাপ থাকে, ড্রপ আউট ফিউজ খারাপ থাকে, তাহলে ফ্রিকোয়েন্ট ইন্টারাপশন হবে, সেফটি ভায়োলেট হবে। আপনার যদি ইনসুলেশনের সমস্যা থাকে, আর্কিং হয়ে ধরেন লাইন পড়ে যাবে, লাইন থাকবে না, তাই গ্রাহক মনে করেন ইলেকট্রিসিটির ডিসরাপশন হবে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড সমিতিগুলোকে সুদের বিনিময়ে ঋণ দেয়। এই ব্যবস্থাপনা নিয়েও আছে অসন্তোষ। সমিতি মনে করে এই ব্যবস্থার মাধ্যমে তাদেরকে আর্থিকভাবে শোষণ করা হচ্ছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড কিন্তু সমিতিকে 1% ইন্টারেস্টে লোন দেয়, অনুদানে টাকাও লোনে দেয়। কিন্তু এখানে কি হচ্ছে, যখন আমরা তাদের কাছ থেকে লোন কিন্তু তারা ডাইরেক্ট নেয় না, তারা কিন্তু মালামালের মাধ্যমে লোনের টাকাটা পরিশোধ করে। তাহলে আপনি যখন আমি তার কাছ থেকে নিছি 20 টাকা ঋণ, এখন সে 20 টাকার জায়গায় সে আমার কাছ থেকে ধরেন 25 টাকা ইন্টারেস্ট বাবদ নিতেছে, কিন্তু সে মালামালের বিল তো করতেছে 35 টাকা। বোর্ড ও সমিতির মধ্যকার অসন্তোষ প্রায় আন্দোলনের রূপ নেয়। সম্প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে মাসব্যাপী কর্মসূচি পালন করে সমিতির কর্মকর্তা কর্মচারীরা, যার ফলে সমিতির অনেক কর্মকর্তাকে বহিষ্কারও করে আরবি। পল্লী বিদ্যুৎ আর আরবির মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে রিসেন্ট টাইমে, এই দূরত্বটা আরও বাড়ছে। এই জন্য এই অভিযোগগুলো হয়তো আমরা বেশি শুনতেছি। গ্রাহক দেখতেছে পল্লী বিদ্যুৎকে, কিন্তু পল্লী বিদ্যুৎ আবার জবাবদিহি করতেছে আরবির কাছে, যাকে গ্রাহক দেখে না। এইখানে একটা গ্যাপ আছে। যেহেতু আরবিকে আপনি গ্রাহককে ফেস করতে হয় না, কাজেই এখানে মানে ওই অ্যাকাউন্টেবিলিটিটা ঠিকমতো কাজ করে কিনা এটা দেখা দরকার। পল্লী বিদ্যুতের এসব ইস্যু নিয়ে কথা বলতে চাই প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের সাথে। সেজন্য বোর্ডের জনসংযোগ পরিদপ্তরের পরিচালক তামান্না কবিরের মাধ্যমে চেয়ারম্যানের সাক্ষাৎকার চেয়ে সুনির্দিষ্ট প্রশ্ন লিখিত আকারে পাঠানো হয়। কিন্তু প্রশ্ন দেখে সাক্ষাৎকার তো দূরের কথা, চিঠির কোনো জবাবও দিতে রাজি হয়নি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান। আসলে কোনো সাবজেক্টের সমস্যা না, মানে সাক্ষাৎকারের সমস্যা আর কি। হ্যাঁ, সাক্ষাৎ সমস্যাও ঠিক বলা যায় না। এখন এই মুহূর্তে উনি মানে বলছেন যে ইন্টারেস্টেড না। আপনার কথাটা আমি আলোচনা করছি যে আপনি লিখিত চাচ্ছেন, এখন কি হবে সেটা পরের ব্যাপার। এমনকি সরাসরি বোর্ড কার্যালয়ে গেলেও 71 টিমকে ভেতরে প্রবেশই করতে দেয়নি। মিটার ও সরঞ্জাম কেনায় দুর্নীতি, নিয়োগে স্বজনপ্রীতি এবং গ্রাহক হয়রানি নিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলতে চাইলে আমাদেরকে ভেতরে প্রবেশই করতে দেয়নি। পল্লী বিদ্যুতের দুর্নীতি নিয়ে কি প্রশ্ন করা যাবে না? পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এমন আচরণ অনিয়ম দুর্নীতির সাথে সম্পৃক্ততা প্রমাণ করে বলে মনে করেন সংশ্লিষ্টরা। কর্তৃপক্ষ যদি কথা বলতে অপারগতা দেখায় বা রেসপন্স না করে, তাহলে সেটাও কিন্তু এই জিনিসটা প্রমাণ করে যে তাদের ভিতরে দুর্বলতা আছে, গোপন রাখতে চাচ্ছে কোনো বিষয়, এবং তাদের এই যে অনিয়ম দুর্নীতির যে অভিযোগ তার সাথে হয় তারা সরাসরি বা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, অথবা এর মাধ্যমে কোনো না কোনোভাবে লাভবান, অথবা এরকে সুরক্ষা দিতে চাচ্ছে। ঢালাওভাবে শুধুমাত্র অনিয়ম দুর্নীতি হচ্ছে কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে এই প্রতিষ্ঠানটিকে পুরো পর্যালোচনা করে ঢেলে সাজাতে হবে বলে আমরা মনে করি। দেশের গ্রামীণ বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা সবচেয়ে বড় এই প্রতিষ্ঠানটি দুর্নীতির আতুরঘর হয়ে পড়ায় তার প্রভাব পড়ছে বিদ্যুৎ সেবার মানে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন কোটি গ্রাহক। তাই দরকার স্বচ্ছতা, ন্যায্যতা আর জবাবদিহিতা নিশ্চিত করা। সবুজ মাহমুদ, 71, ঢাকা। অনিয়মের অভিযোগে নিয়োগ বাতিল হওয়ার পর দ্বিতীয় দফায় বাংলাদেশ শিশু হাসপাতালে 6টি পদে 65 জন চিকিৎসক নিয়োগের নতুন পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। বাংলাদেশ শিশু হাসপাতাল পরিচালক বলছে, নিয়োগের স্বচ্ছতার জন্য তৃতীয় পক্ষকে পরীক্ষার প্রশ্ন প্রস্তুত ও গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এবারও পরীক্ষায় অংশগ্রহণের শর্ত পূরণ করতে না পারায় হতাশ বঞ্চিত চিকিৎসকরা। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। চলতি বছরে 29 সেপ্টেম্বর বাংলাদেশ শিশু হাসপাতালে পরিচালনা বোর্ড 6টি বিভাগে 65 জন চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। আসছে 15 নভেম্বর সেই নিয়োগের লিখিত পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। এই পরীক্ষা পাশের পর ভাইবার মাধ্যমে নিয়োগ চূড়ান্ত হবে বলে জানিয়েছে এই হাসপাতাল পরিচালক বলেন, এবারই প্রথম নিয়োগের স্বচ্ছতার জন্য বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস বা BCPS প্রতিষ্ঠানকে লিখিত পরীক্ষার প্রশ্নপত্র প্রস্তুত ও পরীক্ষা গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে। জানান, 6টি বিভাগে 65 পদের বিপরীতে 540 জন আবেদন করেছিল। তার ব্যাখ্যা আমরা দিব। আমাদের যে শর্ত আছে, 1 বছর পেডিয়াট্রিক্স ট্রেনিং লাগবে,
1 বছর শিশু ট্রেনিং লাগবে এবং সেটা আবার বিএমইউ অথবা আমাদের বিসিপিএস এর স্বীকৃতিপ্রাপ্ত হওয়া লাগবে। কারো ট্রেনিং কমপ্লিট না, কারো ঠিক মতো জেনুইন সার্টিফিকেট না, অনেক আছে ব্যাংক ড্রাফটও জমা দেয় নাই, হ্যাঁ এরকম আর কি, কারো সাইন নকলও আছে, সবকিছু মিলে যারা বাদ গেছে। আবেদন বাতিল হওয়া প্রার্থীদের অভিযোগ, দেশে প্রায় 15,000 চিকিৎসক বেকার রয়েছে। তারপরও কেন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে 65 পদের বিপরীতে মাত্র 300 থেকে 400 জন পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি প্রশ্নবিদ্ধ। প্রার্থী কম হওয়ার কারণ হিসেবে তারা বলছে, শিশুদের ওপর 1 বছরের বিশেষ প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সার্টিফিকেট সহ বেশ কিছু শর্ত জুড়ে দেয়ায় প্রায় 200 আবেদন বাতিল করেছে। আমাদের এই গোটা নিয়োগ প্রক্রিয়া নিয়েই সংশয়, যেখানে তারা গতবারের মতনই কোনো কিছু একটা করতেছে বা কোনো কিছু একটা অশুভ শক্তি পেছন থেকে কাজ করতেছে। না হলে আমরা অ্যাডমিট কার্ড কেন পাবো না? তাদের সমস্ত ক্রাইটেরিয়া আমরা ফুল করছি। তারা এক্সপিরিয়েন্স চেয়েছে, আমরা দিয়েছি। আমরা তো এমবিবিএস ডাক্তার, আমাদের বিএমডিসি আছে, আমাদের তো বাকি সব কিছু আছেই, এসএসসি এইচএসসি এগুলো তো আছেই। আমরা বাংলাদেশের নাগরিক, তাহলে আমরা কেন অ্যাডমিট কার্ড পাবো না? যোগ্যতা অনুযায়ী যদি আমরা চেষ্টা করার সুযোগটা না দেয়, তাহলে তো এর থেকে দুঃখজনক কিছু হয় না এই পরিবর্তনের সময়। এর আগে একই বছরের শুরুতে এই প্রতিষ্ঠানে 65 জন চিকিৎসককে নিয়োগ দেওয়া হয়েছিল। অভিযোগ ছিল, সেই নিয়োগে কোনো লিখিত বা মৌখিক পরীক্ষা হয়নি, এমনকি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ও সংবাদপত্রে প্রকাশ করা হয়নি। শুধুমাত্র হাসপাতালের নোটিশ বোর্ডে একটি সীমিত সময়ের জন্য বিজ্ঞপ্তি টাঙানো হয়। এতে স্বচ্ছতা ও প্রতিযোগিতার ঘাটতি দেখা দেয় বলে অভিযোগে সেই নিয়োগ বাতিল করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। মেহেদী হাসান, 71, ঢাকা। প্যারাসিটামলকে বলা হয় গরিবের ওষুধ কিংবা সকল ব্যথা নিরাময়ের নাম। আমরা নিত্য অভ্যস্ততায় প্যারাসিটামল তো খাচ্ছি। আমাদের জীবনে প্যারাসিটামল ব্যবহারের মাত্রা আর গতি প্রকৃতির বিষয়ে জানাবেন আমাদের সহকর্মী ফারহানা নান্সি। মাথা ব্যথা, হাত পা ব্যথা, 2 বেলা প্যারাসিটামল, কিংবা শরীরটা একটু ম্যাজম্যাজ করছে অথবা শীত শীত লাগছে, 2 বেলা প্যারাসিটামল। ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, সকল ব্যথার একটাই সমাধান, প্যারাসিটামল। কিন্তু দর্শক, আপনারা কি জানেন যে এই প্যারাসিটামল আমরা কতটুকু খাবো, কখন খাবো, একজনের জন্য কি পরিমাণ প্যারাসিটামল নিরাপদ, কিংবা এই প্যারাসিটামল দীর্ঘমেয়াদে খেলে কতটুকু ক্ষতি হতে পারে? প্যারাসিটামল তো এতো গরিবের গরিবের অসুখ বলা যায়, গরিবের ডাক্তার। প্যারাসিটামল খেলে ব্যথাটা কমে যায়, এজন্য আমরা সাধারণত প্যারাসিটামলই রেফার করি, প্যারাসিটামলই খাই। লো মাত্রার কতগুলো আছে, কিডনিতে এফেক্ট করে না, এইগুলো যে ব্যথাটা আমরা সহ্য করতে পারি না, তখন আমরা আসলে না পায় এক্সট্রা বা প্যারাসিটামল এই ওষুধটা খেয়ে থাকি। বেশি খাইলে যে কি হয় এটা আমাদের জানা নেই। মানুষের শরীরে ব্যথা বা জ্বরের মতো উপসর্গ তৈরি হয় শরীরের কোষ থেকে পোস্টাগ্ল্যান্ডিন নামক রাসায়নিক নির্গত হলে। সেটা স্নায়ুতন্ত্রের মাধ্যমে মানুষের মস্তিষ্কে ব্যথার সংকেত পাঠায়। মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রক হাইপোথ্যালামাসকে প্রভাবিত করে আমাদের জ্বর অনুভূত করায়। এই প্যারাসিটামলটা টেম্পারেচারের যে সেন্টার আছে আমাদের বডির, সেটাকেও সিগন্যাল দিয়ে কমায় নিয়ে আসে। সো জ্বর হলে প্যারাসিটামলটা খুব ভালো একটা ওষুধ, ব্যথা হলেও খুব ভালো সেফ একটা ওষুধ, যেহেতু আমরা এই যে সিগন্যালটাকে কমায় ফেলছি। কিন্তু যেই কারণে ব্যথা হচ্ছে সেটা কিন্তু ভালো করতে পারে না প্যারাসিটামল। ব্যথা তো কমানো গেল অপেক্ষাকৃত নিরাপদ প্যারাসিটামলে, কিন্তু একজন মানুষের কতটুকু প্যারাসিটামল গ্রহণ করা যায় আর দীর্ঘমেয়াদে মাত্রা অতিরিক্ত প্যারাসিটামল গ্রহণে মানুষের শরীর কতটা ঝুঁকির মধ্যে পড়তে পারে? অবশ্যই 4 ঘন্টার মধ্যে 1 গ্রামের বেশি খাওয়া উচিত না। তার মানে আমি যদি 1টা বা 2টা, এটা ওজনের উপর ডিপেন্ড করে, এবং 24 ঘন্টায় 2 গ্রামের বেশি অবশ্যই না। তবে এটা অবশ্যই বললাম যে 50 থেকে 60 কেজির ওভার ওয়েটে যারা আছে মানুষ, তাদের জন্য, অ্যাডাল্টদের জন্য অনেক ওষুধের চেয়ে অনেক ঝুঁকিপূর্ণ ওষুধ, কারণ এটা লিভার, কিডনি, এমনকি ব্রেনও ড্যামেজ করতে পারে। স্পেশালি লিভারের উপর খুব চাপ ফেলে যদি আমি অতিরিক্ত মাত্রায় খেয়ে ফেলি। ব্যথা সহনশীল হলে অল্পতে ওষুধ না খাওয়ার পরামর্শ চিকিৎসকের। বাচ্চাদের জন্য কিন্তু প্যারাসিটামল একটা সেফ ওষুধ, যতক্ষণ পর্যন্ত আমি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওজনের ভিত্তিতে প্যারাসিটামলটা গ্রহণ করব। ফারহানা নান্সি, 71, ঢাকা।
বরিশালে অফসোস সালাইন ফার্মাসিউটিক্যালসের চাকরিচ্যুত শ্রমিকরা আন্দোলনের 15তম দিনে বগুড়া রোডের সামনে জড়ো হচ্ছে। শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান জানান, তাদের ঘোষিত কর্মসূচি ঠিক থাকবে। শ্রমিকদের পাশেই সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। শ্রমিকদের দাবি, তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে, অন্যথায় আন্দোলন চালিয়ে যাবেন। কারখানাটির অচলাবস্থা কাটাতে গত বুধবার মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে সভা ডেকেছিল বরিশাল শ্রম অধিদপ্তর, কিন্তু সেখানেও বিষয়টির কোনো সমাধান হয়নি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলন। খতমে নবুয়াত সংরক্ষণ পরিষদের উদ্যোগে এই আয়োজনে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসলিম জনতা। সম্মেলনে অংশ নিতে এসেছেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মুফতি ফজলুর রহমান, জমিয়তে উলামায়ে হিন্দের ভারতের সভাপতি মাওলানা সৈয়দ মাহমুদ মাদানী, বেফাকুল মাদারেসিল আরাবিয়া পাকিস্তানের মহাসচিব মাওলানা হানিফ জালন্দেরি সহ বিশ্বের গুণী আলেমরা। সম্মেলনে বাংলাদেশ থেকে অংশ নেবেন হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবু নগরী, দারুল উলুম হাটহাজারীর মুহতামিম মাওলানা খলিল আহমদ কুরাইশি, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ দেশের খ্যাতিমান আরও অর্ধশতাধিক আলেম। বিএনপি ও জামায়াতে ইসলামীর পাশাপাশি ইসলামপন্থী দলগুলোর নেতাদেরও সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে বরিশাল অফসোস সালাইন ফার্মাসিউটিক্যালসের চাকরিচ্যুত শ্রমিকরা আন্দোলনের 15তম দিনে বগুড়া রোডের সামনে জড়ো হচ্ছে। এই বিষয়ে আরও তথ্য জানানোর চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, যেমনটি বলছিলাম আমরা দর্শকদের, যে বগুড়া রোডের সামনে জড়ো হতে শুরু করেছেন শ্রমিকরা, তারা আসলে কি ঘোষণা দিল এই আন্দোলনের বিষয়ে জানাবেন, এবং প্রশাসনের তরফ থেকে কোনো ধরনের তৎপরতা বা উদ্যোগের কথা জেনেছেন কিনা জানাবেন। লাবণী, ইতিমধ্যেই এই যে কারখানার সামনে যেখানে এই যে বগুড়া রোডে তারা যে অবস্থান কর্মসূচি করছে 15 দিন ধরে, ঠিক এই শ্রমিকরা কিন্তু জড়ো হয়েছে। ইতিমধ্যে আমরা সংগ্রাম পরিষদের যে নেতৃবৃন্দ রয়েছে তাদের আমরা কথা শুনেছি। তারা এই শ্রমিকদের একটা দিক নির্দেশনা দিয়েছে, যেটা এই যে তারা যে মহাসড়কের দিকে যাবে, তারা মিছিল করে, সেটি যেন একটা শান্তিপূর্ণ অবস্থান হয়। যেহেতু শান্তিপূর্ণ ভাবেই তারা কিন্তু একদিন এই যে 15 দিন টানা কর্মসূচি করে যাচ্ছে, আজকের 15তম দিনে তারা মহাসড়কের পানে যাচ্ছেন। এবং সেখানে আপনি যে জানতে চেয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে ইতিমধ্যেই আসলে বলা হয়েছে যে আপনারা মহাসড়কের দিকে নয়, বা আপনারা এদিকেই থাকুন, অবস্থান করুন, বা অন্য কোথাও অবস্থান করুন, মহাসড়কের দিকে নয়। আপনি জানেন যে ঢাকা বরিশাল মহাসড়কে তারা যে কোনো স্থানে অবস্থান করলে পরে কিন্তু বরিশালের সাথে যে সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং শ্রমিকরা কিন্তু এখন এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংগঠনের শ্রমিক এখানে জড়ো হয়েছে। সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ ইতিমধ্যেই শ্রমিকদের দিক নির্দেশনা দিয়েছেন যে যাতে করে কোনো অহিংস আন্দোলন বা সহিংস আন্দোলন কোনো না হয়, অহিংসভাবেই এই আন্দোলনটা চালিয়ে যেতে হবে। এবং শ্রমিকদের একটাই দাবি, আবার নতুন জেলা প্রশাসক এসছে এবং আমাদের বরিশালের, এবং সেই যে এর আগে যে জেলা প্রশাসক যিনি বলছিলেন যে 3টি দফা দিয়েছিলেন, 3টি দফার মধ্যে যে শ্রমিকদের পাওনা টাকা বুঝিয়ে দেওয়া, এবং যে শ্রমিকরা এখানে চাকরিচ্যুত হয়েছে তাদেরকে অফসোস সালাইন যে আবার নতুন করে সিরিঞ্জ বিভাগ চালু করবে, সেখানে এই শ্রমিকদের অগ্রাধিকারের ভিত্তিতে নিয়োগ দিতে হবে এবং শ্রমিকদের একটা অভিযোজন পত্র দিতে হবে। কিন্তু শ্রমিক কিন্তু সে কথা মানেনি। তারা কিন্তু এখনো সেই 15তম দিনে তারা কিন্তু অবস্থান করে আছে তাদের কারখানার সামনে। এবং আপনাকে বলতে পারি যে শ্রমিকরা আজকের আর কিছুক্ষণের মধ্যেই তারা মহাসড়কের পানে যাবে এবং মিছিলের জন্য জড়ো হচ্ছেন। তারা মাইক পাচ্ছেন রিক্সাতে, এবং এরপরে এখান থেকে তারা মহাসড়কের পানে ছুটবেন। এবং এর সাথে বিভিন্ন শ্রমিক সংগঠন যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন, নেতৃবৃন্দ। এবং আমরা দেখবো যে আমরা অপেক্ষায় আছি যে কখন তারা এখানে ছোটে, এবং এর পরবর্তী পর্যায়ে সংযোগে আমরা বলতে পারবো যে শ্রমিক এখন কোন অবস্থান আছে, প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের অবস্থান নেয়, এবং মহাসড়কে অবস্থান করলে পর কোন ধরনের ভোগান্তি বা ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, তথ্য সংগ্রহ করতে থাকুন। নিশ্চয়ই আমরা আবারও আপনার সাথে যুক্ত হয়ে শ্রমিকদের আন্দোলনের সর্বশেষ তথ্য দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। মধ্যরাতে উপাচার্যের সঙ্গে আলোচনার পর 12 ডিসেম্বরের মধ্যে সাক্ষ্য নির্বাচন সম্পন্ন করার আলটিমেটাম দিয়ে রাতেই অবস্থান কর্মসূচি তুলে নেন শিক্ষার্থীরা।
রাত 9:30 থেকে অবস্থান ধর্মঘট পালনের পর রাত 3:30টার দিকে উপাচার্যের সাথে আলাপের পর শনিবার দুপুর 1:30টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসককে সিদ্ধান্ত জানানোর আলটিমেটাম দেন তারা। এ সময় রেজিস্ট্রার ঘোষিত বিলম্বিত শীতকালীন ছুটি প্রত্যাখ্যান করে তারা নতুন সিদ্ধান্ত দুপুরের মধ্যে না জানালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। এর আগে সন্ধ্যা 7টায় সংবাদ সম্মেলনের কথা থাকলেও রাত 9টায় সম্মেলন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর এম সারারউদ্দিন চৌধুরী। তিনি 17 ডিসেম্বর শাকসু নির্বাচনের দিন ঘোষণা করেন। হত্যার শিকার রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হককে প্রেমের ফাঁদে ফেলে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে টাকা আদায় করাই টার্গেট ছিল জরেজ ও প্রেমিকা শামীমার। সকালে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব 3-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাইজুল আরিফিন জানান এই তথ্য। গেল রাতে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয় শামীমাকে বলে জানায় র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র্যাব জানায় জরেজ ও শামীমা মিলে 10 লাখ টাকা আদায়ের পরিকল্পনায় আশরাফুলকে ঢাকার শনির আকড়ায় নিয়ে আসে। পরে আশরাফুলকে চেতনানাশক ব্যবহার করে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে জরেজ। কিন্তু টাকা আদায় না করেই কেন হত্যা করা হলো সেই ঘটনা উদ্ঘাটনে জিজ্ঞাসাবাদ করছে র্যাব। মাদকাসক্ত জরেজ 12 নভেম্বর আশরাফুলকে হত্যা করে 26 টুকরা করে হাইকোর্ট এলাকায় ফেলে পালিয়ে যায়। এদিকে রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের সামনে ড্রাম থেকে রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হকের খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনার মূল হোতা জরেজকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জরেজের সাথে আশরাফুলের দুই পরিবারের একটা ভালো সম্পর্ক ছিল এবং আশরাফুল যেহেতু জরেজকে বিশ্বাস করতেন এবং আশরাফুলকে সেই সুযোগটাই জরেজ নিয়েছে। এই মহিলাকে দিয়ে 1 মাস তাকে একটা হানি ট্র্যাপের মতো ব্যবস্থা করে এবং আশরাফুলকে প্রভোগ করেছে যেন সে ঢাকায় আসে এবং এরকম একটা পরিস্থিতির শিকার হয়। গাজীপুরের কোনাবাড়িতে একটি বাসা থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। তার স্বামীকে গলাকাটা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন জানান, ইমরান হোসেন ও রহিমা খাতুন তাদের সন্তান শারমিনকে নিয়ে কোনাবাড়ি নওয়াব আলী মার্কেট এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। সকালে তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে ঝগড়া হয়। তাদের 16 বছর বয়সী মেয়ের বরাত দিয়ে পুলিশ জানায়, ঝগড়ার এক পর্যায়ে ধারালো দা দিয়ে স্ত্রী রহিমাকে জবাই করে নিজে আত্মহত্যার চেষ্টা করে ইমরান হোসেন। পরে এলাকাবাসী জানতে পেরে পুলিশকে ফোন দেয়। পুলিশ নিহতের মরদেহ ও আহতকে উদ্ধার করে। প্রকৃত কারণ তদন্তের পর জানাবে বলে জানায় পুলিশ। 300 কোটি টাকা ব্যয়ে নির্মিত উপকূল রক্ষা বেড়িবাঁধ স্বস্তি ফেরাতে পারেনি সুন্দরবন উপকূলীয় শরণখোলাবাসীর। নির্মাণের 1 বছরের মাথায় এর বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে ফাটল ও ব্যাপক ব্লক ধস। এরই মধ্যে নদীতে বিলীন প্রায় 2 কিলোমিটার এলাকা। বাঁধ জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে তাই প্লাবিত হওয়ার শঙ্কায় এলাকাবাসী। হুমকির মুখে 2 লাখেরও বেশি মানুষ। দ্রুত নদী শাসন এবং বাঁধ সংস্কারের দাবি তাদের। শরণখোলা থেকে সংবাদদাতা নজরুল ইসলাম আকুনের তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। 18 বছর আগে এই দিনে বঙ্গোপসাগর উপকূলে আঘাত হানে সুপার সাইক্লোন সিডর। মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় সাগর পাড়ের কয়েকটি জেলার জনপদ ও বহু মানুষের জীবন। তছনছ হয়ে যায় বলেশ্বর নদ তীরবর্তী 20 কিলোমিটার বেড়িবাঁধ। সিডরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপজেলা বাগেরহাটের শরণখোলা। আর এখানকার সাউথখালী ইউনিয়ন ও রাইন্দা ইউনিয়নে ক্ষয়ক্ষতি বেশি হয়। পরে উপজেলার মানুষকে সুরক্ষা দিতে 22 কিলোমিটার এলাকায় বেড়িবাঁধ নির্মাণ করা হয়। কিন্তু 2023 সালের ডিসেম্বরে বাঁধ নির্মাণ কাজ হস্তান্তরের পরপরই এর অন্তত 15টি পয়েন্টে দেখা দেয় ভয়ঙ্কর ব্লক ধস। এরপর থেকে আবারও প্লাবিত হবার আতঙ্কে আছেন বলেশ্বর নদ তীরবর্তী প্রায় 2 লাখ মানুষ। বর্তমানে বেড়িবাঁধে অনেক জায়গায় অনেক ফাটল ধরতেছে, ফাটল ধরে অনেক জায়গায় বরফ নামিয়ে গেছে, অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হইতেছে। আমরা তো বর্তমানে এখনো আতঙ্কের ভিতরে। আমরা যেখানে থাকি সবসময় ভয়ভীত থাকি, কারণ যে কোনো মুহূর্তে অবদা ধসে পড়ে যায় এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এখন আমাদের সিডরের মতো এখনো ভয় লাগে, এখন আমাদের দুর্ভোগ থাকে যে কখন আমাদের অবদাটা ছুটে যায়, আমরা রাত্রে ঘুমাতে পারি না। আমরা দক্ষিণ সাতক্ষীরার লোক খুব অসহায়ের মধ্যে আছি, খুব আতঙ্কে আছি।
আমাদের বন্যা হইলে কোথায় যাবো, কি করবো, একটা সাইকেল তাও নাই, সেটাও ফাটল ধরছে। এ অবস্থার জন্য বাঁধ নির্মাণ প্রকল্পে নদী শাসনের ব্যবস্থা না রাখা এবং ঠিকাদার প্রতিষ্ঠানের দুর্নীতি অনিয়মকে দায়ী করছেন ক্ষতিগ্রস্তরা। আমি জোর দাবি যে আগে নদী শাসন করেন, তারপরে আমাদের এই আশার আলো থেকে একদম তাপালবাড়ি পর্যন্ত 3 কিলো জায়গা জুড়ে কমপ্লিট ব্লকগুলো যে এগুলো নেমে গেছে ওগুলো সারানোর রিপেয়ারের ব্যবস্থা করার জন্য জোর দাবি জানাচ্ছি আমি। কন্ট্রাক্টরের কারণে, দুর্নীতির কারণে আমরা ভালো টিকসই বেড়িবাঁধ হয় নাই, এবং ঠিকাদারের কারণে। তারপরও যদি ঠিক মতন বেড়িবাঁধ ডাম্পিং হইতে, নদী শাসন হইতে, তাহলে ঠিক আনলে। এ বিষয়ে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, বাঁধের ক্ষতিগ্রস্ত জায়গাগুলো মেরামতের পরিকল্পনা নেওয়া হয়েছে। মূলত আমরা যেসব পরিকল্পনা এখন গ্রহণ করছি বা যেসব কাজ শুরু হয়েছে এগুলো নদী শাসনেরই কাজ। বেড়িবাঁধ মাটির যে অংশটা এটি মেরামত হবে, প্লাস এটার সঙ্গে সঙ্গে পাশাপাশি নদী শাসনের কাজটা হবে। তাহলে পরে নদী শাসন এবং বেড়িবাঁধ রক্ষা দুটি কাজে আমাদের একসঙ্গে হয়ে যাবে। মোরেলগঞ্জ শরণখোলায় 2016 সালের জুনে বাঁধ নির্মাণ শুরু হয়। 2019 সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও বিভিন্ন অজুহাতে 2023 সালের ডিসেম্বরে কাজ শেষ হয়। মনিরা কাজুরি, 71। দর্শক, কেরানীগঞ্জে জলাশয় সংস্কার নিয়ে কথা বলছেন পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপনারা সকাল থেকে এখানে অপেক্ষা করে আছেন আমার জন্য। আমি হয়তো একটু দেরিতে এসেছি, আপনাদেরকে ধন্যবাদ এখানে আসার জন্য। আর আমি দুঃখিত যে আমার একটু বিলম্ব হয়েছে। শুধুমাত্র পুকুর নিয়ে কথা না বলে আরো 2-1টা বিষয় নিয়ে কথা বলি। আমাদের এক প্রবাসী আছেন, উনি মৌলভীবাজারে যতবার বিদেশ থেকে আসেন উনি ওনার এলাকার বর্জ্য ব্যবস্থাপনা দেখে অত্যন্ত বিরক্ত হয়ে যান। তো উনি এবার নিজে থেকেই শুরু করেছেন যে কয়েকটা স্কুল কেন্দ্রিক পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম। স্কুলগুলোতে পচনশীল বর্জ্য রাখবার জন্য একটা পাত্র দিচ্ছেন, অপচনশীল বর্জ্য রাখবার জন্য একটা পাত্র দিচ্ছেন, এবং উনি ওনার এলাকার বাজারটাকে পরিষ্কার করার জন্য নিজে দায়িত্ব নিয়েছেন। উনি কিন্তু এই দেশে থাকেনও না, উনি এই দেশে কিন্তু বিদেশে থাকেন। তো আমি আশা করব যে কেরানীগঞ্জেও নিশ্চয়ই এরকম কেউ না কেউ আছে যে উদ্যোগ নিয়ে এই কাজগুলো করবে সমাজের জন্য। আমরা কিন্তু উন্নয়ন বলতেই বুঝি বড় একটা ব্রিজ, চওড়া একটা রাস্তা। চওড়া একটা রাস্তা হতে গিয়ে যে আমার ধানি জমি নষ্ট হয়ে যায়, বড় একটা ব্রিজ করে যে আমার নদী ভাঙ্গন বেড়ে যায়, এগুলো আমার কল্পনার জগতে আসলে থাকে না। আমরা যদি সরকারকে বলি অর্থ বরাদ্দ দিতে, সরকার একটা বড় ব্রিজ দিলে অর্থ বরাদ্দ দিবে। সরকারকে যদি বলেন নদী ভাঙ্গন এলাকার মানুষের জন্য 400 কোটি টাকা বাজেট বাড়িয়ে দেন, সরকার কিন্তু দ্বিধান্বিত থাকে। সেখানে খুব স্বাচ্ছন্দ্য ভরে সরকার তাৎক্ষণিক বলে দিতে পারে না যে আচ্ছা ঠিক আছে 500 কোটি টাকা আমরা ইমার্জেন্সি ফান্ড বাড়িয়ে দিব। তো এই যে আমাদের উন্নয়নের মধ্যে একটা দ্বৈততা আছে। আমরা বৈষম্যবিহীন সমাজ গড়ার কথা বলি, কিন্তু আমাদের উন্নয়নই হচ্ছে বড় বড় মেগা প্রজেক্ট কেন্দ্রিক। এই বড় বড় মেগা প্রজেক্টে সবসময়ই যে সমাজের পিছিয়ে যাওয়া জনগোষ্ঠী উপকৃত হয় সেরকমটি নয়। আরেকটি অনুরোধ করব, আমাকে প্রায়ই প্রশ্ন করেন যে পলিথিন শপিং ব্যাগ বন্ধে আপনি যে অভিযান শুরু করেছিলেন এটা কি সফল না ব্যর্থ বলেন, যেন আমি ব্যর্থ হলে অন্যরা জিতে যাবে। সেটার কিন্তু কোনো সুযোগ নাই। যদি পলিথিন শপিং ব্যাগ বন্ধ করতে আমরা ব্যর্থ হই, আপনার জিতে যাওয়ার কোনো সুযোগ আছে? এই পলিথিন শপিং ব্যাগ 100 বছরেও আমাদের পরিবেশ থেকে যাবে না। এগুলো ভেঙে ভেঙে মাইক্রোপ্লাস্টিক হয়ে আপনার আমার শরীরে আসবে। এখন মায়ের দুধের মধ্যে মাইক্রোপ্লাস্টিক, প্লাসেন্টার মধ্যে মাইক্রোপ্লাস্টিক, যকৃতে মাইক্রোপ্লাস্টিক, ফুসফুসে মাইক্রোপ্লাস্টিক, ব্রেনে মাইক্রোপ্লাস্টিক, রক্তে মাইক্রোপ্লাস্টিক, আমাদের মাছের মধ্যে রক্তপ্লাস্টিক। ধরেন আমরা যেভাবে কাজটা করে যাচ্ছি, অভিযান চালিয়ে যাচ্ছি, আমাদের প্রথম সফলতা হলো সুপার শপগুলো এখন আর পলিথিন শপিং ব্যাগ দেয় না। তো সুপার শপে যখন যান তখন মাছ কেনেন না, মাংস কেনেন না, সবজি কেনেন না, তখন তো বলেন না এইগুলো প্লাস্টিক ছাড়া আনবো কেমনে, তখন তো ঠিকই নিয়ে আসতে পারেন। আচ্ছা, আপনার দর্শক, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান কথা বলছিলেন, আমরা যুক্ত ছিলাম তার বক্তব্যে। সিডরের এত বছর পর উপকূলীয় এলাকা রাঙাবালির মানুষের অবস্থা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, রাঙাবালির বাঁধগুলো মেরামতে পানি উন্নয়ন বোর্ড কোনো রকমের ব্যবস্থা নিয়েছে কিনা, এই বিষয়ে কি তথ্য রয়েছে জানাবেন, আর এলাকাবাসী আসলে কি বলছেন?
জি লাবণী, প্রাকৃতিক দুর্যোগ ঝড় জলোচ্ছ্বাসের হাত থেকে যে বেড়িবাঁধ উপকূলবাসীকে রক্ষা কবচ হিসেবে রক্ষা করবে, সেই বাঁধ নিজেই রয়েছে ঝুঁকিতে। রাঙ্গাবালী উপজেলায় 1987 সাল থেকে 2014 সাল পর্যন্ত 187.99 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ করা হয়েছিল। সেই বাঁধগুলোর বর্তমান অবস্থা কোথাও ভেঙে আছে, কোথাও নাজুক অবস্থা, কোথাও দুর্বল এবং কোথাও নিচু অবস্থা, যার কারণে স্বাভাবিক জোয়ারের চেয়ে পানির উচ্চতা বাড়লেই বা জলোচ্ছ্বাস হলেই বাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকে পড়ে। আমি ক্যামেরা পার্সনের মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করছি উপকূল বেষ্টনীর আসলে দেয়াল যেটিকে বলা হয় সেগুলোর অবস্থা অনেকটা এইরকমই। জোয়ারের পানির উচ্চতা বেড়ে গেলেই বাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকে পড়ে। অরক্ষিত এলাকার মানুষজন বলছে টেকসই এবং পরিকল্পিত বাঁধ নির্মাণ প্রয়োজন, যা রক্ষা করবে উপকূলীয় এলাকার মানুষের যান এবং মাল। এবং পানি উন্নয়ন বোর্ড বলছে যে এলাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা, যেখানকার বাঁধ অনেক আগ থেকে ভেঙে আছে, সে বাঁধ তারা জরুরি ভিত্তিতে মেরামতের ব্যবস্থা করেছেন। এছাড়া যে এলাকায় বাঁধ সবচেয়ে বেশি ভাঙা অবস্থায় রয়েছে, বিশেষ করে চালিতাবনিয়া এবং চরমন্তাজ ইউনিয়নে 7 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ এই মুহূর্তেও ভাঙা অবস্থায় রয়েছে। এখন দুর্যোগ মৌসুম চলছে, যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগ বা ঝড় জলোচ্ছ্বাস হলে সেই এলাকাগুলো প্লাবিত হয়ে যায়, যার কারণে পানি উন্নয়ন বোর্ড বলছে বড় প্রকল্পের মাধ্যমে সেখানে ইতিমধ্যে একটি প্রকল্প প্রস্তাব দেওয়া হয়েছে। প্রকল্প অনুমোদন হলে সেই এলাকার বাঁধ নির্মাণ কাজ শুরু হবে। এবং সেই সঙ্গে পানি উন্নয়ন বোর্ড আরও বলছে রাঙ্গাবালির চরমন্তাজ এবং চালিতাবনিয়া আরও 6.5 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে রয়েছে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই প্রশাসন এই বিষয়ে যথাযথ উদ্যোগ নেবে এবং একটি আশু সমাধান হবে। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী কামরুল ইসলাম। নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতি দিলেও ভোট শেষে সেসব বাস্তবায়ন তো দূরের কথা, জনপ্রতিনিধিদের দেখা মেলাই ভার, এমন অভিযোগ রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের আদিবাসী নারীদের। তাই আসছে নির্বাচনে তারা এমন একজন প্রতিনিধি বেছে নিতে চান যিনি কোনো বৈষম্য ছাড়া ক্ষুদ্র জাতিসত্তার নারীদের উন্নয়নে কাজ করবেন, পাশাপাশি ভূমিকা রাখবেন নিরাপত্তা, ন্যায্য মজুরি ও নারী শিক্ষা উন্নয়নে। আব্দুল হক রুশোর প্রতিবেদন। ভোরের আলো ফুটেছে তানোর উপজেলার চান্দুরিয়া গ্রামে। কারো মাথায় মাথল, কারো হাতে কাস্তি, আবার কেউ বা সন্তান নিয়ে জমির আইল ধরে চলেছেন ফসলের ক্ষেত পরিচর্যায়। আদিবাসী পাড়ার নারীদের দিনগুলো শুরু হয় এভাবেই। পুরুষদের সাথে রীতিমতো পাল্লা দিয়ে দিনভর মাঠে কাজ করেন এই নারীরা। কাজে যাওয়া আসার পথে পাড়ি দিতে হয় নানান হয়রানি, সাথে রয়েছে মজুরি বৈষম্য। তাদের অভিযোগ, প্রতি নির্বাচনের আগে এসব সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিলেও নির্বাচিত হবার পর তাদের কথা আর মনে রাখেন না জনপ্রতিনিধিরা। ভোটের আগে হয় হাত বুলাই দেয় গায়ে যে ভোট দিও দিদি, এটি দিব সেটা দিব, কিন্তু পরে আর কোনো কিছু পাই না, ওদের দেখাও পাই না। আমরা সালাম দিলে সালামও নেয় না। ভোট দেন, ভবিষ্যতে আমরা ভালো কিছু করব, আপনাদের কথা রাখবো, আমাদের কথা রাখেন, তাই বলে যে ভোট দেন এরকম বলে। কিন্তু দেখা যায় আমাদের সাথে তো দেখা হয় না দাদা, ওরা আমাদের খোঁজখবর নেয় না যে আসলে দিদিরা কেমন আছে। শুধু মাঠের কাজ নয়, গবাদি পশুপালন সহ গৃহস্থালী কাজেও পুরোদমে শ্রম দেন আদিবাসী নারীরা। বরেন্দ্র অঞ্চলের পানির সমস্যা দূর করা, দোরগোড়ায় শিক্ষা লাভের সুযোগ, স্বাস্থ্য সেবা সহ নারীবান্ধব কর্মপরিবেশ সৃষ্টি করে ক্ষুদ্র জনগোষ্ঠীর নারীদের এগিয়ে নেবে। আসছে নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের প্রতি এমন প্রত্যাশা তাদের। স্কুল গ্রামের মধ্যে হয়, বাচ্চাগুলো যেন পড়াশোনা ভালোভাবে শিখতে পারে। আমরা যেটুকু শিক্ষিত হতে পারছি, আমাদের বাচ্চাগুলো যেন আরও বেশি শিক্ষিত হতে পারে, সমাজের জন্য খাপ খাপিয়ে চলতে পারে। একটা মোটরে মনে করেন যে 11টা পরিবার যদি একসাথে আমরা ব্যবহার করি, তাহলে মনে করেন যে একজনকে দাঁড়ায় থাকতে হয়, একজনের হওয়ার পর আরেকজন মনে করেন যে লাইন দিতে হয়। এখন যদি সেরকম হয়, মোটরের অবশ্যই দরকার আছে। আমরা সবাই মাঠে কাজ করি, মহিলা পুরুষ উভয়, কিন্তু আমরা মহিলারা সবসময় মজুরি কম পাই। তো আমি বলি, যেই সরকার আসুক না কেন আর যেই এটা সিদ্ধান্ত নিক না কেন, যেন পুরুষ মহিলা উভয় যেন আমরা সমান মজুরি পাই। এদিকে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সমাজের সব স্তরের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে, এমন মত সুশাসন বিশ্লেষকদের। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারাই আসুক না কেন, তারা যদি একটি সম অধিকারের চিন্তা যদি না করে, তারা যদি সকলকে যদি একই ধারায় যদি নিয়ে যেতে না পারে, তাহলে কিন্তু আমাদের যে টেকসই উন্নয়নের লক্ষ্যের কথা বলছি, যে কাউকে
পিছিয়ে রেখে উন্নয়ন না, এটি আসলেই কোনোভাবেই সম্ভব না। নির্বাচন অফিসের তথ্য মতে রাজশাহী জেলার মোট ভোটার সংখ্যা 22,63,964 জন। এর মধ্যে পুরুষ ভোটার 11,23,904 জন, নারী ভোটার 11,40,035 জন এবং 25 জন রয়েছেন তৃতীয় লিঙ্গের ভোটার। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।